যে একজন লাল হেলমেট পরা একজন ব্যক্তি কালো গেঞ্জি পরা প্রকাশ্যে গুলি করছে, আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারেনি সেই ব্যক্তিটি কি পুলিশের, সেই ব্যক্তিটা কি অন্য কোনো সংস্থা নাকি কারা? পত্রিকায় যদি দেখে থাকে আমি যে পুলিশ এক পাশে, সরকারি দলের নেতৃবৃন্দ আর এক পাশে, কেমন আইন শৃঙ্খলা বাহিনী আপনি যে তাদের সেই অস্ত্র হাতে, যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে, যে চাকুগুলো দেখা যাচ্ছে, যে চাপাতি দেখা যাচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তাই দিচ্ছেন? রাজশাহী ছাত্ররা কিন্তু সব বগুড়ায় অবস্থান করছে, ময়মনসিংহে অবস্থান করছে, বিভিন্ন জেলায়। একটা ক্যাম্পাসের আন্দোলনকে শুধুমাত্র অব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হওয়ার কারণে সারা দেশে ছড়িয়েছে। কোন সরকারি দলের অফিসে কোন সরকারি দলের নেতাকে কাউকে কি একটি ঢিল ছুঁড়েছে? প্রত্যেকটি জায়গায় অশান্তি তৈরি হয়েছে যখন সরকারি দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্ররা মুখোমুখি সংঘর্ষের জায়গা তৈরি হয়েছে। যে আমি সন্ধ্যার পর থেকে একটি আলোচনায় ছিলাম, বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। এর মধ্য দিয়ে যে ঘটনাগুলো শুনলাম, যে ঘটনাগুলো পত্রিকার মাধ্যমে জানলাম, তা একজন মানুষ হিসাবে এগুলা বিশ্বাস করতে বা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটি বাস্তবতা, এটি বাস্তবতা। আমি ভেবেছিলাম যে সরকার গতকালকে যারা এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে শুক্রবারে বন্ধের দিনে কোর্ট বসিয়ে প্রায় ৬৭ জনকে জামিন দিয়েছে। এটি একটি পজিটিভ সাইন হিসেবে আমি নিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে আন্দোলন যত তুঙ্গে যাচ্ছে সরকার তত নরম হবে, তত বিনয়ী হবে এবং এই সন্তানদেরকে তত পজিটিভলি রিসিভ করবে। পজিটিভলি তো করেইনি। আমি কয়েকটি খণ্ড খণ্ড চিত্র, একটু হাসিনা আমাকে সময় দেবেন বলবো। লক্ষ্মীপুরে দেখলাম যে একজন উপজেলা সরকার দলীয় উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার বলছে তার হাতে একটি বিশাল দেশীয় অস্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী ও দূরে দাঁড়ানো। সেই অস্ত্রধারী কি করে পালিয়ে গেল? সেই অস্ত্রধারী আইন শৃঙ্খলা বাহিনীর বদন্যতায় সেখান থেকে নিরাপদে যাওয়ার সুযোগ কি করে পেল? আজকে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের, আমার গলাটা ভার হয়ে আসছে, শিক্ষার্থীদের কোনোভাবেই সরকার দলের কোনো কর্মসূচি ছিল না। গতকাল আওয়ামী লীগের যে শোক র্যালি করার কথা ছিল, সেই শোক র্যালি স্থগিত করে তারা শনিবারে দিয়েছে যতদূর আমার মনে পড়ছে। তাহলে কেন আজকে খুলনাতে পুলিশের পাশাপাশি ছাত্রলীগ থাকবা? এটি এত ভয়াবহ রূপ ধারণ করেছে কিন্তু বোধহয় ঘন্টা দেড়েক, ঘন্টা দুয়েকের মধ্যে। আমি আজকে বগুড়া শহরে ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটির পাশে, সেই জায়গায় স্বতঃস্ফূর্ত তরুণ প্রজন্মের যে মিছিল দেখেছি, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে সাধুবাদ জানাতে চাই যে অন্তত তারা কোনো অ্যাগ্রেসিভ আচরণ করেনি। কিন্তু কি করে, কেন আজকে উত্তরের মতো একটি জায়গায়, এমনি উত্তরাতে অধিক সংখ্যক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা উত্তপ্ত অগ্নিগর্ভে। সেখানে কিছুক্ষণ আগে দেখছিলাম যে একজন লাল হেলমেট পরা একজন ব্যক্তি কালো গেঞ্জি পরা প্রকাশ্যে গুলি করছে, আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারেনি সেই ব্যক্তিটি কি পুলিশের, সেই ব্যক্তিটা কি অন্য কোনো সংস্থা নাকি কারা? এরকম দৃশ্য সরকার কেন করছে? কেন করছে? সরকার কি এই দেশটাকে রক্তের গঙ্গা বয়ে দিতে চায়? এবং এ লক্ষ্মীপুরে তো বললাম, এখানে বললাম, তারপরে আপনি প্রায় অধিকাংশ, এখন তো পাওয়া যাচ্ছে যে প্রায় অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু আমার অধিকাংশ জায়গায় আজকে মানে এরকম হয়েছে। এবং যারা মাটির নিচে থেকে, যে সমস্ত আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে যে মাটির নিচে থেকে সন্ত্রাসী ধরবো, মাটির উপরের সন্ত্রাসীকে আজকে তারা ধরতে পারলেন না কেন? ছাত্রদেরকে প্রকাশ্যে গুলি করছে, হত্যা করছে। এরকম ঘটনা যখন ঘটছে তখন তাদেরকে এই অবস্থায় কেন নিয়ে আসা হলো? কেন এরকমের পরিস্থিতি হলো? এর জন্য কারা দায়ী? এই দায়িত্ব সরকারের হাতে। মানে কিছুক্ষণ আগে দেখছিলাম আরেকটি নাটক, যে আমাদের পলক সাহেব জোরহাত করে ক্ষমা চাচ্ছেন জাতির কাছে যে এই ছাত্রদের সাথে এই হার্ড লাইনে যাওয়া আমাদের ঠিক হয়নি, এই ছাত্রদের নেট বন্ধ করে তাদেরকে সংক্ষুব্ধ করা আমাদের ঠিক হয়নি। এবং উনি বলেছেন এই দায় আমার, আমি করজোরে ক্ষমা চাচ্ছি তরুণ প্রজন্মের কাছে। এবং উনি আরেকটি কথা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত শিরোধার্য আমি মেনে নেব, কিন্তু আমি বলতে চাই, বা উনি বলছেন যে সরকারকে এই মানে হার্ড লাইনে গিয়ে বা শক্তভাবে তাদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই যে স্বীকারোক্তি, আমি তো মনে করি যে এই ধরনের ব্যর্থতার দায় প্রত্যেকটি মন্ত্রী স্বীকার করে জোরহাত করে ক্ষমা চেয়ে সরে যাওয়া উচিত। এই কিছুক্ষণ আগে আমি দেখছিলাম, আমার
এখানে বলে রাখতে চাই যে ওনারা সমস্যা সমাধানের চেষ্টা না করে বরং ওদেরকে সমন্বয়কদেরকে আজও চেষ্টা করেছে আমন্ত্রণ জানায় বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে সেখানে আলোচনায় বসার জন্য। না দেখেন সেটাতে না, রাজি হওয়ার তো কোনো কারণ নেই। যে মেধাবী সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, প্রাচ্যে অক্সফোর্ড, তাদেরকে 32 ঘন্টা না খেয়ে থাকতে হয়েছে, অনশন করতে হয়েছে। তা আপনি ছাত্রদের সাথে, এই 2024-এর তরুণ ছাত্রদের সাথে আপনি অসততা করবেন, মিথ্যাচার করবেন, হুমকি ধামকি দেবেন, আপনি একটি কাগজ তৈরি করে সেটাকে স্বাক্ষর করতে বাধ্য করবেন, আলাদা আলাদা সেলে রাখবেন। এটি আমি তো বললাম যে এই সমাজ কখনো অপমান মেনে নিতে চায় না। ইংরেজিতে একটা কথা আছে, ইজি টু ফরগেট অ্যান ইনজুরি বাট ডিফিকাল্ট টু ফরগেট অ্যান ইনসাল্ট। তা আপনি তো ইনসাল্ট করছেন প্রতিনিয়ত, আমার মেয়েদেরকে ইনসাল্ট করছেন। আমি তো ভেবেছিলাম যে সরকারের বোধহয় শিক্ষা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত সরকার এই যে চরম একটি ভাব নিচ্ছে, কিসের শক্তিতে, কিসের জন্য আমি তো বুঝি না। আজকে যখন সকল শ্রেণী পেশার মানুষ সাধারণ ছাত্রদের সাথে রাস্তায়, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, আমার মা বলছিলেন যে আমি নিজে হাতে আমার সন্তানের বুক থেকে গুলি বের করেছি, কাঁদছিলেন তিনি, মায়ের রাস্তায় কাঁদছিলেন। আজকে কি প্রয়োজন ছিল এই নতুন করে আরো এতগুলা তাজা প্রাণ ঝরণের? আমি এই নতুন করে হত্যাকাণ্ডের আমি দুঃখিত এবং নিন্দা জানাচ্ছি। আমি শুধু এতটুকু বলি সরকারের কাছে যে অনেক হয়েছে, অনেক হয়েছে, দয়া করে আমাদেরকে মুক্তি দিন, এবার দয়া করে মুক্তি দিন। এই জাতি বাঁচতে চায়, এই দেশের জাতির অর্থনীতি বাঁচাতে চায়, এই জাতি, এই সমাজ তাদের সন্তানদের নিরাপত্তা চায়, তাদের কন্যাদের ব্যয়জ্যোতির হাত থেকে মুক্তি চায়। আর আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলতে চাই, কেন গুলি করছেন, কাদের প্রতি গুলি করছেন? রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের টাকায় কেনা অস্ত্র দিয়ে আপনি মালিকের ওপরে গুলি করছেন। রাষ্ট্র আপনাকে পাহারাদার নিয়োগ করেছে সন্ত্রাসীদেরকে ধরার জন্য, রাষ্ট্র আপনাকে নিয়োগ করেছে অপরাধীকে ধরার জন্য, খুনিকে ধরার জন্য। আপনি সেই খুনিদেরকে পাহারা দিচ্ছেন। আজকে পত্রিকায় যদি দেখে থাকি আমি, যে পুলিশ এক পাশে, সরকারি দলের নেতৃবৃন্দ আর এক পাশে। কেমন আইন শৃঙ্খলা বাহিনী আপনি, যে তাদের সেই অস্ত্র হাতে, যে অস্ত্রগুলো দেখা যাচ্ছে, যে চাকুগুলো দেখা যাচ্ছে, যে চাপাতি দেখা যাচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তাই দিচ্ছেন। অথচ আমার ছাত্রদের হাতে বড় জোর ইট পাটকেল থাকতে পারে আত্মরক্ষার জন্য। এখন তো মনে হয় যে এটা বাংলাদেশ নয়। বাংলাদেশের পুলিশ কি করে বাংলাদেশের সন্তানদের প্রতি গুলি চালাতে পারে? আবার এই সরকার দেশটাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে যে আমার সন্তানরা তার পিতাকে বিশ্বাস করতে পারছে না, তাদের দিকে বন্দুকের নলের জবাবে ইট পাটকেল তারা ছুটছে। এরকম একটি অবস্থায় যে সরকার দেশটাকে নিয়ে যেতে পারে, যারা স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার, মূল্যবোধের কথা বলে, যারা সাম্যতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, এটি কি গণতন্ত্রের ভাষা? এটি কি গণতন্ত্র? আজকে যেটি হলো নতুন করে, এটি কি গণতন্ত্রের ভাষা? গণতন্ত্রের ভাষা তো পরমত সহিষ্ণুতা, গণতন্ত্রের ভাষা তো অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, গণতন্ত্রের ভাষা তো আইনের শাসন প্রতিষ্ঠা করা। আপনি কেন সরকারি দলের সন্ত্রাসীদেরকে মাঠে এসে, যাদের কোনো কর্মসূচি ছিল না, তাদেরকে মাঠে এসে মুখোমুখি হওয়ার একটা সুযোগ করে দিলেন? কেন মাঝখানে দাঁড়ালেন না, দাঁড়িয়ে তাদেরকে সরে দেন? আর আমি মীমাংসা হতে দিচ্ছে না, সেটাই তো। আমার যেটা মনে হয় সরকারের মধ্যে বা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে এমন কোন শক্তি কি কাজ করছে যারা এই পরিস্থিতিকে জটিল করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা এই পরিস্থিতিকে জটিল করে আরো রক্তগঙ্গা বয়ে দিতে চায়, যারা এই পরিস্থিতিকে আরো জটিল এবং কঠিন করে অন্য রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায়, বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায়। আমরা যদি এরকম ভাবি তাহলে সেই ভাবাটা কি ভুল হবে? তবে আমি যেটা মনে করি, আজকের যে অগ্নিগর্ভ বাংলাদেশ, সেই অগ্নিগর্ভ বাংলাদেশকে যদি শান্ত করতে হয়, তাহলে আমার এই ছাত্রদেরকে, যাদেরকে অপমান করা হয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে, তাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, দয়া করে সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার পরিবেশ, গণতান্ত্রিক বাংলার পরিবেশ এবং সঠিক নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করে অনতিবিলম্বে একটি মধ্যবর্তী নির্বাচন বা একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে এই সমস্যা সমাধান করার জন্য আমরা যত এগিয়ে আসবো, তত রক্তক্ষয় কম হবে, তত হানাহানি কম হবে, তত খুনাখুনি কম হবে এবং তত বিদেশি শক্তি বা বহির্বিশ্বের এই বাংলাদেশের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার সুরটা কিন্তু বন্ধ হবে। আশা করি সরকার সেই দিকে যাবে। তাদের যে 9 দফা দাবি আজ পর্যন্ত ছিল, পরে নতুন 1 দফার দিকে চলে যাচ্ছে,
এই দাবির মধ্যে সরকার আজকে না, সেটা কালকে পর্যন্ত ওরা সীমাবদ্ধ রেখেছে যে কালকের মধ্যে যদি এটা না হয় তখন দুপুরের আগ পর্যন্ত, শুক্রবারের নামাজের আগ পর্যন্ত ছিল। সেখানে 9টি দাবির একটি দাবিও সরকার পতন, সরকার উৎখাত বা এই সরকার নিপীড়ন এই জাতীয় কোনো কিছুই ছিল না। অধিকাংশই সমাধানযোগ্য ছিল। ক্যাম্পাস খুলতে হবে, এটা তো সরকারের দায়িত্ব। ক্যাম্পাস খুলবে কে? সরকার। ভাইস চ্যান্সেলর মহোদয়কে ক্ষমতায়ন যদি করা হয়, আইনের অনুযায়ী তাদেরকে যে অধিক ক্ষমতা যদি দেওয়া হয়, লোকাল আইন শৃঙ্খলা বাহিনী যদি সেই প্রশাসনকে সহযোগিতা করে, যদি প্রয়োজন হয় প্রশাসনকে পরিবর্তন করে নতুন আস্থার ভাইস চ্যান্সেলরকে যদি নিয়োগ দেওয়া যায়, এবং ছাত্ররা যদি এই নিশ্চয়তাটুকু দেওয়া যায় যে তারা তাদের হলে থাকবে, কোনো মাস্তান রং বা স্টাউট এই হলে থাকবে না, আস্থার জায়গা কিন্তু ফিরে আসতো। ছাত্ররা সেটা চেয়েছিল। আপনি দেখেন সারা বাংলাদেশে আন্দোলনটা সরিয়ে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি কিন্তু একটা রিমোট এলাকায়, নর্থ বেঙ্গলে, সেই জায়গায় কিন্তু আন্দোলন, বগুড়াই বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু রাজশাহীর ছাত্ররা কিন্তু সব বগুড়ায় অবস্থান করছে, ময়মনসিংহে অবস্থান করছে, বিভিন্ন জেলায়। একটা ক্যাম্পাসের আন্দোলনকে শুধুমাত্র অব্যবস্থাপনার মধ্য দিয়ে বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হওয়ার কারণে সারা দেশে ছড়িয়ে ছিটে গেল। আমি আবার ওই কথাই বলতে চাই যে সরকার কি চাইছে আমি জানি না, তবে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ এই ঘোলা পানিতে কোনো মাছ শিকার করতে চেয়ে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চাই কিনা সেই বিষয়টা কিন্তু ভেবে দেখতে হবে। আজকে পলক সাহেব জোরহাত করে ক্ষমা চাচ্ছেন কেন? তার তো ক্ষমার হাত। উনি তো জাতিকে বিভ্রান্ত করেছেন, মিথ্যা কথা বলেছেন, অসত্য কথা বলেছেন, আমার কমলমতি সন্তানদেরকে বিপদগামী করেছেন, ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন। আজকে উনি জোরহাত করে ক্ষমা চান কেন ওই সন্তানদেরকে? সেদিন ক্ষমা চাননি কেন? কেন সেদিন ক্ষমা চাননি? মিথ্যা কথা বলছেন। ওবায়দুল কাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দেওয়া হয়েছে যে কোনো ক্ষমতার অপপ্রয়োগ করা হবে না। আজকে কেন সরকারি দলের এই সমস্ত মাস্তান, লাঠিয়াল, এই অস্ত্রবাজরা, এই যে বললেন উত্তরের একটা ছবি প্রথম আলোতে দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী বলছে আমরা জানি না সেই ব্যক্তিটিকে, আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থেকে বা এই গুলি করছে তারা, সেই অস্ত্র এখন পর্যন্ত কি উদ্ধার হয়েছে? আমি 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 সামরিক বাহিনীর লোক না। আমার কলিমুল্লাহ স্যার বললেন যেটা নতুন সেনাপ্রধান নিয়মিত একটি বৈঠক হতে পারে। এই ধরনের একটি অগ্নিগর্ভ বাংলাদেশে, এই ধরনের এত জটিল একটি সময়ের মধ্য দিয়ে নর্মাল একটি ওরিয়েন্টেশন হবে সেনাবাহিনীর কমান্ডারদের সাথে সেনাবাহিনীর প্রধান, এটি বোধহয় বিশ্বাস করার কোনো কারণ নাই। এটা নিশ্চয়ই আমি ব্যারিস্টার সরোয়ার ভাইয়ের সাথে একমত যে দুটার যে কোনো একটা করতে পারে। আমরা আশা করতে চাই যে দয়া করে সরোয়ার ভাই যে সংখ্যার কথাটা বলেছেন, এই দেশের সেনাবাহিনী কিন্তু এই দেশে জন্মগ্রহণ করা মানুষ, আমার ছাত্ররা তাদেরই সন্তান, আমাদের সন্তান। দয়া করে এই জাতীয় ক্র্যাকডাউনে না যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটি দীর্ঘমেয়াদে এমনি ক্ষত তৈরি হয়ে গেছে। আমার সন্তানরা আমাকে বিশ্বাস করে না, আমি পিতা আমাকে বিশ্বাস করে না যে আমি আন্দোলনে আমার ছাত্রদের সাথে থাকতে পারিনি। আমার ছাত্ররা আমাকে বিশ্বাস করে না যে আমি টকশোতে এসে ছাত্রদের পক্ষে বক্তব্য না দিয়ে কৌশলী বক্তব্য দিয়ে আমি আমার পিঠ বাঁচিয়েছি। আমার ছাত্ররা আমাকে বিশ্বাস করে না যে ভাইস চ্যান্সেলরের চেয়ারে বসে থেকে আমার ছাত্রদেরকে গুলি করা হয়েছে, আমি ছাত্রদের পক্ষে না থেকে দলদাস হিসাবে সরকারের পদলেহন করেছি। সম্মান করে না, গালি দেয়, গালি দেয়। কখনো কখনো মনে হয় যদি বিকল্প কোনো পথ থাকতো, 3টি সন্তান নিয়ে পরিবার নির্বাহ করার জন্য, এই চাকরি আর করতাম না। কারণ শিক্ষক হিসাবে আমি আমার সন্তানের নিরাপত্তা দিতে পারি, শিক্ষক হিসাবে আমি আমার সন্তানের এই তরুণ প্রজন্মের এই হাসি মুখগুলোকে রক্তে রঞ্জিত করেছি, আমি পারিনি বাঁচাতে। আমি তাদের পাশে যাইনি তাদের পাশে। এই যে না যাওয়ার যে ব্যর্থতা, এখনো যে দল দাসের সম্পদ ধ্বংস হয়ে গেছে। আজকে এতগুলো জীবন ধ্বংস হইলো, সম্পদ কি বেশি? এগুলা অনেক আলোচনা হয়েছে হাসিনাপা। আমি শুধু এতটুকু বলতে চাই যে মিটিংয়েই কালকে হোক না কেন, এখনো সেনাবাহিনী আমাদের গর্বের ধন। বোধহয় মেজর আফসারি ভাই বলেছেন, আমি নিজের কানে শুনেছি, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। মানে এখন সেনাবাহিনী সেই জায়গাটা রাখতে পারবে কিনা? হ্যাঁ, আমি ওইটুকু বলতে চাই যে অধিকাংশ সেনাবাহিনী এই স্বাধীন দেশে জন্মগ্রহণ করা মানুষ, সবাই বলতে অলমোস্ট সবাই। যদি আমার সরোয়ার ভাইয়ের ব্যাচমেট যদি হয় সেনাপ্রধান, আমার আফসারি ভাইয়ের যদি জুনিয়র হন, এই ভাইরা তো বাংলাদেশে জন্মগ্রহণ করা মানুষ, পাকিস্তানে জন্মগ্রহণ করা মানুষ তো ওনাদের হওয়ার কথা নয়। তাহলে তারা এই ক্র্যাকডাউনে যাবেন আমি এটা বিশ্বাস করতে চাই না। এবং তারা এটি না করে মেজর নুরুদ্দিন এবং তারপরে যে এই যে বর্তমান পরিস্থিতি, এই ক্ষেত্রে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্রদেরকে বুকে জড়িয়ে তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে তারা জাতিকে আশ্বস্ত করবে যে একটি গুলিও আর কারো বুকে পড়বে না, কোনো মায়ের বুক খালি হবে না।
কারণ একজন মানুষের ক্ষমতা লিপ্সার জন্য, একটি নির্দিষ্ট দলের কিছু মানুষের ক্ষমতা লিপ্সার জন্য এতগুলা তাজা প্রাণ ঝরে গেল। নতুন করে সরোয়ার ভাই, আমি শেষের কথা, প্রথম কথাটা শুনে আমি আতঙ্কিত হচ্ছি বাবা হিসেবে, শিক্ষক হিসেবে আমি আতঙ্কিত হচ্ছি যে এরকম যেন না হয়। বরং আমি প্রত্যাশা করতে চাই, স্বপ্ন দেখতে চাই যে আপনি দ্বিতীয় যে অপশনের কথাটা বলেছেন, যে তারা অন্তত এই পরিস্থিতিটাকে কুল ডাউন করার জন্য, মানুষের মধ্যে যে আস্থাহীনতা তৈরি হয়ে গেছে মোটা দাগে, আমাকে আমার সন্তান যে বিশ্বাস করে না, সেই বিশ্বাসটুকু ফিরে আনার জন্য তারা তার ছোট ভাইয়ের পাশে দাঁড়াবে, তার সন্তানের পাশে দাঁড়াবে, তার বাবা মার পাশে দাঁড়াবে, তার আত্মীয় স্বজনের পাশে দাঁড়াবে, দেশে একটা নৈরাজ্যকর অবস্থা থেকে ফিরে আসবে। না হলে কিন্তু এই রক্তগঙ্গা খুব সহজেই শুকে যাবে, এমনটি কিন্তু মনে করার কোনো কারণ নেই। তারপর দেখেন, আজকে বাংলাদেশে শুধু তো এই যে ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, গালাগালি করা, অপমান করা, অপদস্থ করা, মিথ্যার মুখোমুখি দাঁড় করিয়ে স্টেটমেন্ট দিতে বাধ্য করা, এই সন্তানদেরকে তো যেন তেন, আপনি বলছিলেন বঙ্গভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কোথায় ছিলেন আমার রাষ্ট্রপতি, আমার রাষ্ট্রের প্রধান? উনি পারেননি, ওনার সেই পাওয়ার বলতে কি, ওনার তো একটা ইনহেরিটেন্ট পাওয়ার আছে, নৈতিক একটা জায়গা আছে। আমি ধরলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার উনি নাই, সেই জায়গায় থেকে উনি কি একটি আহ্বান জানিয়েছিলেন মহামান্য? আমি শ্রদ্ধা রেখে বলি, মহামান্য আপনি কি করেছেন? আপনি কি পারতেন না? মাননীয় প্রধানমন্ত্রীকে ডেকে বলতে পারতেন না? আপনি কি মন্ত্রীদেরকে ডেকে বলতে পারতেন না? আপনার নৈতিক জায়গা থেকে আজকে আপনি বঙ্গভবনে কি করবেন? 250 লোক, 260 জন লোক মারা গেছে, বাবা মার বুক খালি হয়েছে। আমি এখনো আমার আতকে উঠি যখন বলে পানি লাগবে, পানি। কালকে একটা টক শোতে দেখছিলাম যমুনা টিভিতে, আমি মনে করি কি ভুল দেখছি কিনা, তারপরে মনে হলাম যে আমার মুগ্ধতা ছড়াতে পারেনি, সেই মুগ্ধকে গুলি করে যখন আহত মানুষকে পানি দিচ্ছিল, যুদ্ধের ময়দানে কি করে রেড ক্রসের কি করে, তারা যুদ্ধের ময়দানে সৈনিকদেরকে খাবার সরবরাহ করে। এই আমি যুদ্ধ বলছি না, আমার সন্তানদের প্রতি যখন গুলি চালাচ্ছে, একজন মুগ্ধ যখন পানি দিয়ে তাকে যেমন বাঁচাচ্ছে, তখন গুলি করে আপনি হত্যা করেন। এই দেশ কি আমরা চেয়েছিলাম? এটি কি আমাদের দেশ? এই এই আইন শৃঙ্খলা বাহিনী কি আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যে আমার সন্তানের প্রতি পানিক অবস্থায় গুলি করতে পারে? এটা কি সেই দেশ যে কলিমুল্লাহ স্যারের সেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আজকে শুনলাম 16 বছরের কি 17 বছরের একজন কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তার করে রাখা হয়েছে, অথচ সারা বিশ্ব দেখলো নিরস্ত্র একজন সাহিত্যে প্রথম গুলি করা হলো, একটু কেঁপে গেল, আবার গুলি করা হলো। সরকার মিথ্যাচার করছে, আইন শৃঙ্খলা বাহিনী অসত্য কথা বলছে, পুরা সরকারি ব্যবস্থাটা একটা মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে আছে। পুরা সরকারি ব্যবস্থা, নেট খারাপ হয়নি, মন্ত্রী বলে খারাপ হয়েছে। আজকে পত্রিকায় আসছে মেট্রো রেল পুড়েছে বাস মালিকরা, আপনি একজনকেও ধরতে পারছেন না। আপনি এই নিরপরাধ মানুষদেরকে ধরছেন, জেলখানায় নিক্ষিপ্ত করছেন, ঢাকারবাসী নাই। আপনি আজকে তো কোনো বিএনপির লোকজন ছিল না, কোনো জামাত তো আজ থেকে দেশে নিষিদ্ধ, সেই নিষিদ্ধ দল তো ছিল না। তাহলে আপনি কেন আজকে এই কাজটি করলেন? কেন আমার একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই ছাত্রদের রোষানলে পড়ে তাকে জীবন দিতে হলো? আজকে কি দরকার ছিল সরকারি দলের কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও? হাসিনা পাক দুঃখ লাগে যে আপনার দলীয় তো কোনো কর্মসূচি নেই, আপনি বিএনপি প্রোগ্রাম দিলে পাল্টা সেদিন প্রোগ্রাম দেন। আপনি তো প্রোগ্রামটা উইথড্র করেছেন, তো উইথড্র করলে আমার কোনো ছাত্র কোনো সরকারি দলের অফিসে কোনো সরকারি দলের নেতাকে কাউকে কি একটি ঢিল ছুঁড়েছে? প্রত্যেকটি জায়গায় অশান্তি তৈরি হয়েছে যখন সরকারি দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্ররা মুখোমুখি সংসদ জায়গা তৈরি হয়েছে। আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এলাও করলো কেন? রাষ্ট্র তাদেরকে এলাও করলো কেন? তাদেরকে সরিয়ে দিল না কেন? প্রয়োজন বলে 144 জারি করতে পারতো, তবু আমার সন্তানদের জীবন বাঁচত, জানমাল বাঁচত। এগুলো না করে যা করা হচ্ছে হাসিনা, সেটি কোন দেশপ্রেমিক এটা দেশপ্রেমের কোনো কিছু নয়। আমি পরিশেষে শুধু এতটুকু বলবো, সেনাবাহিনীকে, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের সন্তান, আপনারা এই দেশের সন্তান। এই দেশকে বিভিন্ন দুর্বিপাকে, বিপর্যয়ে আপনারা পাশে দাঁড়িয়েছেন, ঝড় ঝাপটা সবকিছুতে। স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মানুষ রক্ত দিয়েছে এই সেনাবাহিনীর থেকে, সবচেয়ে বীরশ্রেষ্ঠ বীরত্তম খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন। সকল দুর্যোগে দুর্বিপাকে আমাদের পাশে সীমান্ত রক্ষা করে, আমাদের হিলটেক্স পাহারা দেয়। কত মানুষ, কত সেনাবাহিনীর সদস্যরা অকাতরে জীবন দিয়েছে। দয়া করে আমরা শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করি। আপনারা যখন রাজপথে এসেছিলেন, মানুষের মধ্যে ভরসা হয়েছিল যে একটি গুলিও আর পুলিশ ছুড়বে না, হয়নি।
আপনাদের উপস্থিতিতে গুলি ছোড়া হয়ে গেছে, মানুষ মারা হয়ে গেছে। দয়া করে অনুরোধ করবো, একজন শিক্ষক হিসাবে, ভাই হিসাবে, আমার অনেক ছাত্র বড় বড় পদে আছে, অন্তত ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত আমার ছাত্র আছে, আরো নিচে আছে, আমি করজোরে আছে তাদের কাছে অনুরোধ করবো যা একটি গুলিও যেন ছোড়া হয় না। এই পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য একজন ব্যক্তির ক্ষমতার মোহকে সম্মান দিতে গিয়ে বা প্রশ্রয় দিতে গিয়ে যেন হাজার হাজার মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই আশাটা, সেই অনুরোধটা, সেই প্রত্যাশার জায়গাটা আমি ব্যক্ত করছি হাসিনা পর। একটি স্বৈরশাসকের পতনের জন্য যে উপলক্ষ দরকার বা যে নিপীড়ন, দমন পীড়ন, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ দরকার, এত বল প্রয়োগ বোধহয় বিশ্বের কোনো স্বৈরশাসকের পতনের জন্য দেখতে হয়। এত বল প্রয়োগ, এত হত্যা, এত নির্যাতন, অর্থনীতি ধ্বংস, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, কোনো কিছু রাখেনি এই সরকার, কোনো কিছু রাখেনি। সবচেয়ে বড় কথা হলো চরমভাবে সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করা হয়েছে, চরমভাবে সবচেয়ে মেধাবী সন্তানদেরকে আমরা কথায় কথায় আমরা নাজেহাল করেছি এই গত 1 মাস। ন্যূনতম শ্রদ্ধা করিনি তাদেরকে, ন্যূনতম তাদের মতের প্রতি আমরা সহমত পোষণ করিনি। তার পরিণতি আজকে আমরা ভোগ করছি, জাতি ভোগ করছে। কিন্তু কাদের জন্য ভোগ করছে? জাতি ভোগ করছে পদে পদে। মা তার সন্তান হারাচ্ছে, বাবা তার সন্তান হারাচ্ছে, তারপরে এতিম হচ্ছে সন্তানরা। এটি তো চলতে পারে না, চলা উচিত নয়। কারণ এই দেশটা আমাদের, রক্ত খচিত যে পতাকা, সেই পতাকা আজকে লাল হয়ে গেছে, সবুজটা খুঁজে পাওয়া যায় না, শুধু লাল। এই সবুজ আর লাল খচিত পতাকা কেন ছাত্রদের সিদ্ধান্তের বলে আজকে লালে পরিণত হয়ে গেল? আমি সেই পতাকা ফিরে চাই, যে লাল সবুজের পতাকা ফিরে চাই, শুধু লাল পতাকা আমি চাই না। লাল দ্রোহের প্রতীক, প্রতিবাদের প্রতীক। আমার ভাই এখানে লাল পরে আসছেন, এই যে ফেসবুক গুলা দেখেন, এখানে কোনো অর্গান লাল সবুজ খচিত পতাকা মুক্তিযোদ্ধারা দিয়ে গেল, সেই পতাকা আজকে আমার তরুণ সমাজরা লালে পরিণত করলো। যেদিন এই তরুণ সমাজের নেতৃত্বে এই সবুজটা আবার ফিরে আসবে, সেই দিন হবে বাংলাদেশের প্রকৃত মুক্তি। সেই মুক্তির অপেক্ষায় বসে আছি। সেই মুক্তি দেখার জন্য যে যেখানে আছেন দয়া করে এই মুহূর্তে নিজেদেরকে আর আড়াল না করে, আমার কমলমতি সন্তানরা, আমার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে হত্যা হচ্ছে, নির্বিচারে হত্যা হচ্ছে। এই হত্যাকারীর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আপনারা দয়া করে যে জায়গায় থেকে দায়িত্বশীল আচরণ করুন। এবং পলক সাহেব যেভাবে আজকে হাত জোর করে ক্ষমা চেয়েছে, প্রত্যেকটি ব্যক্তি যারা দায়িত্ব অবহেলা করেছেন, মানুষ খুন করেছেন, এই রাতের মধ্যে জোরহাত করে জাতির কাছে ক্ষমা চেয়ে আরেকটা ছবি দেন। আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে একজন শিক্ষক হিসাবে আমি আমার সন্তানদেরকে রক্ষা করতে পারিনি। আমরা কেউ একটা স্টেটমেন্ট দেব পার পেয়ে গেছি, কেউ হাসিনা আবার এখানে ফেসবুকে এসে বলে গেছি যে আমরা এই করতাম, ওই করতাম, এটা করতাম, কিন্তু আমি দাঁড়াইনি। কারা দাঁড়িয়েছে জানেন? আজকে ঢাকা মেডিকেল কলেজের এই কমলমতি শিক্ষার্থীরা, ছাত্ররা, আমার স্কুল কলেজের, এই নটরডেম কলেজের, তাদের এই আন্দোলন ছিল না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছিল না, আজকে এই যে মাইলস্টোন কলেজের ছাত্রছাত্রীরা ছিল না। তাদেরকে স্যালুট জানাই। এরাই প্রকৃত দেশপ্রেমিক, এরাই প্রকৃত দেশপ্রেমিক। এবং এই দেশপ্রেমিকদেরকে সহযোগিতা করা প্রত্যেকটি বাবা মার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বটি আমরা সবাই পালন করব, সেই আশাবাদটা রাখতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ।